প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক দ্য প্রেস অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতি মঙ্গলবার রাত ৮টা থেকে দ্য প্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা বাংলাদেশ এবং যুক্তরাজ্য থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রথম পর্বে সাধারণত আমরা বাংলাদেশের সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে আলোচনা করি এবং দ্বিতীয় পর্বে আমরা যুক্তরাজ্য থেকে প্রকাশিত সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করি। যথারীতি আমাদের সাথে থাকেন একজন আলোচক। আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক কাইয়ুম ভাই। কাইয়ুম ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ মাহফুজ, আমাকে আমন্ত্রণ জানার জন্য। কাইয়ুম ভাইকে আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি আমাদের যে যুক্তরাজ্যে আমাদের যে প্রেস রয়েছেন, তিনি দীর্ঘদিন যাবৎ সেখানে কাজ করছেন এবং তিনি আমাদের বাংলা প্রেস ক্লাবের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ছিলেন এবং এখনও বিভিন্ন দায়িত্বে তিনি রয়েছেন। আমরা তার কাছে আলোচনায় যাওয়ার আগে প্রথমে আমরা পর্দায় দেখে নিতে চাই আমাদের প্রথম শিরোনামটি কি রয়েছে। প্রথম আলো শিরোনাম: উপজেলা নির্বাচন 4 পর্বের ভোট। প্রথম পর্বে মাত্র 3 জন সরে দাঁড়ালেন। 20 জনের বেশি এমপির স্বজন ভোটে আছেন। দ্বিতীয় পর্বে 35 জন প্রার্থী। প্রথম পর্বের ভোট 8 মে, দ্বিতীয় পর্বের ভোট 21 মে। তৃতীয় পর্বের মনোনয়নপত্র জমা চলছে। শেষ পর্বের তফসিল ঘোষণা এখনো হয়নি। কাইয়ুম ভাই, আপনার কাছে আলোচনা ফিরবো। মূলত আমরা যেটি জানতে চাবো যে এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, এখানে আমরা দেখছি যে যারা এমপি রয়েছেন তাদের স্বজনরাই বিভিন্নভাবে প্রার্থী হচ্ছেন এবং আসলে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় এবং প্রধান রাজনৈতিক দল যেটাকে বলা হয় বিএনপি, তারা কি এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে? থ্যাংক ইউ মাহফুজ। আসলে বাংলাদেশে আপনি নির্বাচন ব্যবস্থাটা এখন যে আগেকার যে একটা মানুষের উৎসাহ ছিল, সকল দল মতের সম্মিলিত প্রয়াসে যে উৎসাহ উদ্দীপনা ছিল, এবারের উপজেলা নির্বাচন আমরা সংবাদকর্মী, আমরা এই শুধু ওই যে পত্রপত্রিকায় যতটুকু দেখি, কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখি না। আমার মনে হয় বিএনপি তো বাংলাদেশের একটা প্রধান অন্যতম বিরোধী দল, কয়েকবার ক্ষমতায় ছিল। বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য এখনও আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে মানে আওয়ামী লীগের তাদের প্রার্থী, তাদের দামি প্রার্থী এবং মন্ত্রী এমপিদের স্বজনরা তারা প্রার্থী হচ্ছেন, কিন্তু তারা দলের সিদ্ধান্ত অনেকে অমান্য করছেন, কিন্তু দল থেকে তাদেরকে আবার কোনো কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে না, কোনো প্রেশার দেওয়া হচ্ছে না। মূলত আমার মনে হয় যেহেতু প্রধান বিরোধী দল বিএনপি না যাওয়ার কারণে তারা বলছে গত নির্বাচন যেভাবে হয়েছে উপজেলা নির্বাচন তারা সেভাবেই করতে চান, আমার যেটা মনে হয় আর কি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে একজন আওয়ামী লীগের বর্তমানে তিনি এমপি এবং মন্ত্রীরও মন্ত্রীপদ মর্যাদায় তিনি রয়েছেন। তার একজন শ্যালক কিন্তু তার অপোজিটে যে দাঁড়িয়েছেন তাকে অপহরণ করেছেন এমন একটা নিউজ কিন্তু এসেছে এবং পরবর্তীতে তিনি প্রকাশ্যে সেই মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তার শ্যালক যত অপকর্মই করুন না কেন তিনি তার পক্ষ নেবেন না। জি, এটা খুবই দুঃখজনক, বুঝছেন। একই তো বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যেটা হওয়ার কথা, সেটা আমরা এটা সংবাদকর্মী হিসাবে দেখতে পাচ্ছি না। তারপরে দলীয় প্রার্থী আছে, দলের প্রার্থী একে যারা ক্ষমতায় যেতে চান, দলের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা, এটাই খুবই দুঃখজনক। আর দেখলাম সেই মন্ত্রীর শ্যালক আমরা নির্বাচন। নামটা বলতেই পারি, জুনায়েদ আহমেদ পলক, জি জি, তার শ্যালক। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তার শ্যালক উনি। আজকে দেখলাম নিউজে ওনার শ্যালক আবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, মনে হয় প্রেসারে, দলীয় প্রেসারে বা কোনো কারণে আমার মনে হয়। তো অপহরণ বা গুম বা এটা কোনোভাবেই কোনো সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে এটা কাম্য নয়। আমার মনে হয় এটা ভালো, গণতন্ত্রের কিন্তু জন্য এই ভালো। যেই আমরা দেখছি যে মন্ত্রী বা এমপিদের স্বজনেরা দাঁড়িয়েছেন, প্রকাশ্যেই বোঝা যাচ্ছে যে বিএনপি এখনো পর্যন্ত তারা ঘোষণা দেয়নি বা তাদের কোনো প্রার্থী এখনো পর্যন্ত এই নির্বাচনে নেই। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধেই এই নির্বাচনে আমরা দেখছি অনেকটা তারা অংশগ্রহণ করছে। কিন্তু বিএনপি দলে যারা ছিলেন, বিএনপি থেকে দেওয়া হয়নি, কিন্তু হয়তো বা কেউ বিএনপি সমমনা মানসিকতা সম্পন্ন কেউ কেউ নির্বাচনে দাঁড়িয়েছে। কিন্তু এতে কি মনে হয় যে উপজেলা নির্বাচনের মাধ্যমে যেটি দেখা যায় যে স্থানীয় সরকার অনেকটা শক্তিশালী পর্যায়ে যায়, একেবারে প্রান্তিক পর্যায়ের জনগণের নির্বাচিত একজন প্রতিনিধি থাকে যিনি ওই এলাকার বা ওই কমিউনিটির
উপকার এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকেন। এগুলির মাধ্যমে একেবারেই সরকার নিয়ন্ত্রিত হয়ে বা একেবারে দলীয়ভাবে যেই জিনিসগুলি হচ্ছে তাতে ফলে একেবারে প্রান্তিক পর্যায়ের জনগণ কি এই উপজেলা নির্বাচনে আমরা পূর্বে যেমনটি দেখেছি তেমনভাবে উপকৃত হবে বলে আপনি মনে এটা করেন? তো স্পষ্টতই বোঝা যায় মাহফুজ। আপনি দেখছেন যেহেতু প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে যাচ্ছে না, আওয়ামী লীগ বিরুদ্ধে ক্যান্ডিডেট দামি ক্যান্ডিডেট হচ্ছে। আর আরেকটা সেকেন্ড প্রশ্ন কোয়েশন কি করছিলেন আপনি? যে আমরা যে আগে দেখতাম উপজেলা নির্বাচনে একেবারে প্রান্তিক জনগণের একজন প্রতিনিধি থাকতেন, তিনি আসলে দলীয় বিবেচনায় থাকতেন না। পূর্বে আমরা উপজেলা নির্বাচনগুলি দেখতাম দলীয় কোনো প্রার্থী থাকতেন না। জি এখন একেবারে প্রান্তিক পর্যায়ে দলীয় যেই বিভাজন জি জি করা হচ্ছে। এইটা তো স্থানীয় সরকার হইলো গণতন্ত্রের একটি প্রাথমিক সূতিকাগার। একটি দেশের স্থানীয় সরকার যদি শক্তিশালী হয়, জনগণের মধ্যে নির্বাচিত প্রতিনিধি হয়, তাহলে জনগণ এই একটি গণতান্ত্রিক সরকারের সফলতা ভোগ করতে পারে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সামগ্রিক কাঠামো একটু সমগ্র মানুষের অংশগ্রহণে হচ্ছে না। এটা স্বাভাবিকভাবে আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু প্রধান বিরোধী দল নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কেন্দ্রিত হচ্ছে। কিন্তু আসলে এতে করে স্থানীয় সরকার ব্যবস্থা, আপনি যার প্রশ্ন ছিল এতে কি শক্তিশালী হচ্ছে, আমার মনে হয় এতে করে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না। আওয়ামী লীগেই বিবাদ লাগছে। এটা কোনো স্থানীয় সরকার বা জনগণ যে সফলতা ভোগ করতো, সে সফলতা কোনো নিয়ে আসতেছে না এই নির্বাচনের মধ্য দিয়ে। জি, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী যে সংবাদ শিরোনামটি রয়েছে সেটি আমরা দেখতে চাই পর্দায়। যুগান্তরের শিরোনাম, চলমান প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে নিয়মিত রাস্তায় পানি ছেটানো এবং উপজেলা পর্যায়ে জনগণের মধ্যে স্যালাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহের সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বাংলাদেশে আপনি জানেন যে কাইয়ুম ভাই, প্রচণ্ড তাপদাহ এই মুহূর্তে চলছে এবং বেশ কয়েকজন গুরুতরভাবে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এই প্রচণ্ড তাপদাহের কারণে। এবং এই আমরা দেখেছি যে একজন নতুন করে বেশ কয়েক বছর আগেই নিয়োগ দেওয়া হয়েছে একজন হিট অফিসার। এই পদটি বাংলাদেশের নতুন এবং বোধ করি অনেকের কাছে এই নামটিও হয়তো নতুন হতে পারেন, নতুন মনে হতে পারে যে একজন হিট অফিসার তিনি কিন্তু যুক্ত হয়েছেন। তিনি বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন যে এই পর্যায়ে এরকম একটা তাপদাহের মধ্যে জনগণ কি করে তাদের সুস্থ থাকতে পারেন, কিন্তু তারপরেও কোনো সুফল কি দেশের জনগণ পাচ্ছে? আমরা দেখছি অনেক অসুস্থ হয়ে পড়ছেন। আসলে বাংলাদেশ তো বর্তমান বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারণে বাংলাদেশের যতটুকু যে সিজনে যে তাপমাত্রা থাকার কথা, এই তাপমাত্রাটা ঠিক মতো থাকছে না। এজন্য আপনি দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে আমরা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি, আমাদের আত্মীয় স্বজন বলছেন প্রচণ্ড গরম। মানুষ ফ্যান দিয়ে, এয়ার কন্ডিশন দিয়ে, যাদের ফ্যান আছে, ফ্যানের ব্যবস্থা আছে, ফ্যান দিয়ে, যারা ধনী আছেন এয়ার কন্ডিশন দিয়ে, এবং গাড়িতে এয়ার কন্ডিশন দিয়ে খাবার হচ্ছে না। কিন্তু ওই যে আমি ধন্যবাদ জানাই সরকারকে, তারা বলছেন পানি ছিটাবেন, ছিটাবেন, এটা রাস্তাঘাটে যাতে পরিবেশ দূষণ না হয়, ধুলাবালি না ছড়ে। কিন্তু আসলে আসলে তো বাংলাদেশের সাধারণ মানুষের যারা গরিব মানুষ আছে তাদের তো কোনো উন্নতি হচ্ছে না। তাদের যে তারা এই যে গরমের মধ্যে তারা কাজে বের হতে পারবে না। তাদের অন্য অবস্থার ব্যবস্থা, বাসস্থান ব্যবস্থা, তাদের যে খাওয়া পড়ার ব্যবস্থা যদি সরকার একটু নজর দিতে পারে, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের একটা কাজ, তাহলে মনে হয় আমি একটু মানুষের এই বিপদের মধ্যে মানুষের একটু কষ্ট লাঘব হবে। বিশেষত গ্রাম অঞ্চলে বিশেষ করে খোলা জায়গা রয়েছে, সেখানে হয়তো আলো বাতাস পর্যাপ্ত চলাচলের ব্যবস্থা রয়েছে, গাছপালা পর্যাপ্ত পরিমাণ রয়েছে। বিশেষত শহর অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা একেবারে বিল্ডিংয়ে থাকে, অল্প তাপেই কিন্তু সেটি গরম হয়ে ওঠে এবং পর্যাপ্ত আলো বাতাস যাওয়ার সেখানে স্থান নেই। আমরা দেখেছি যে ঢাকায় এই প্রচণ্ড তাপদাহের মধ্যে যেটি হয়, ডিসেন্ট্রির মতো রোগ বালাই এগুলি ছড়িয়ে পড়ে এবং হিট স্ট্রোক অনেক বয়োবৃদ্ধ এমনকি শিশুরাও কিন্তু হচ্ছে। আপনি কি মনে করেন যে এই সিটি কর্পোরেশন যে সমস্ত উদ্যোগ নিয়েছে এতে করে খুব একটা সুফল হবে? বিশেষ করে শহর অঞ্চলের লোকেরা, গ্রাম অঞ্চলের লোকেরা তো মাঠে ময়দানে যেয়ে তারা কিছুটা অবস্থান গ্রহণ করতে পারবে কিছুটা। এখন ওটা সরকার একটা জিনিস মনে হয় বাংলাদেশের ঢাকার আপনার জনবহুল যে ঢাকা, চট্টগ্রাম, চট্টগ্রাম সিটিগুলোতে যে কিংবা সিলেট শহরে ক্যাপাসিটি, যেসব ধারণ ক্ষমতা ছিল, এ থেকে
কয়েকশো গুণ ধারণ ক্ষমতা। কিন্তু সরকারের তো একটা সীমাবদ্ধ বাজেটের মধ্যে, কিন্তু যদিও আমার মনে হয় সরকার পুরাদমে এই যে মানুষের বর্তমান বিশেষ করে ওই যে মানুষের বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে, হসপিটালগুলোতে আপনি যান, বর্তমানে স্বাভাবিক সময়েও হসপিটালে বেডের ব্যবস্থা থাকে না, ফ্লোরে রোগীরা থাকে। বর্তমানে এই দুর্যোগের সময়ে তো হসপিটালগুলোতে ধারণ ক্ষমতা নাই, মানুষ বিশেষ করে বিনা চিকিৎসায় অনেক মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সরকারকে অনুরোধ জানাবো তারা যতটুকু সীমাবদ্ধতার মধ্যে আরও যদি লোকবল বাড়িয়ে আরও বিশেষ করে এই ক্রাইসিস সিজনে, এটা একটা দুর্যোগের মতো, অবশ্যই একটি ক্রাইসিস দুর্যোগ। সিজনে আরও তাদের জন্য একটু বাজেট বৃদ্ধি করে মানুষের দুঃখ লাঘবের জন্য সরকার চেষ্টা করে। যদিও সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব হয় না, যতটুকু পারা যায়, যত প্রাণহানি, জনগণের ক্ষতি যতটুকু স্বাধীনতা, তার জন্য তারা ব্যবস্থা করবে, আমার এই আশা আর কি। দর্শক, আমরা এখন একটি মাগরিবের আজানের বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরছি আরও অন্যান্য সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। মাগরিবের আজানের বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য প্রেস অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন, তারপর আরও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন আজকের বিজ্ঞ আলোচক, কিউ নিউজের এডিটর এবং ফাউন্ডার, এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক 2 বারের কমিউনিকেশন সেক্রেটারি এম.এ. কাইয়ুম ভাই। কাইয়ুম ভাই, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আর পরে আমরা পর্দায় দেখে নিতে চাই সংবাদ শিরোনামটি কী রয়েছে, সেটি পর্দায় দেখে নিয়ে আবার কাইয়ুম ভাই আপনার কাছে আলোচনায় ফিরব। সমকালের শিরোনাম, ক্ষমতায় থাকতে দেশ বিক্রি করে দিচ্ছে সরকার। সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম বলেছেন, এই স্বাধীনতা দিবসেও ভারত আমাদেরকে দিয়েছে 2 জনের লাশ। মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সাহায্য করেছে, তাতে আজকের ভারত হটাও আন্দোলন অভাবনীয়। কাইয়ুম ভাই, আপনার কাছে আলোচনায় ফিরতে চাই। আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন, গতকাল লন্ডনে ভারতের এমবেসিতে, হাই কমিশনের সামনে কিন্তু বাংলাদেশিরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারা স্পষ্টভাবে জানিয়েছে, সীমান্ত হত্যাসহ ভারতীয় আগ্রাসন, বাংলাদেশের রাজনৈতিক এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে যে ভারতীয় আগ্রাসন রয়েছে, সেটি বন্ধের তারা জোর দাবি জানিয়েছে। আসলে ভারত আমাদের একটি বন্ধু প্রতিম দেশ। ভারতে মহান মুক্তিযুদ্ধে ভারত যে আমাদের সহায়তা করেছে, তার জন্য আমরা এখনও কৃতজ্ঞ। কিন্তু এরপর থেকে ভারত যে বাংলাদেশিদের বিশেষ করে সীমান্তে বিভিন্নবার বিভিন্ন সময়ে মানে অযাচিতভাবে বাংলাদেশি নিরীহ মানুষের উপর আক্রমণ করে, আপনি জেনেছেন ফেলানির মতো একটা মেয়েকে মেরে হেসড়ে করে তার ঠাঙ্গিয়ে করেছে বিভিন্নভাবে। কিন্তু এটা খুবই দুঃখজনক। বাংলাদেশে একটু ইন্টারাপ্ট করি কাইয়ুম ভাই, আপনি তো বললেন ফেলানির কথা, কিন্তু তো ফেলানির পরেও আমাদের স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বিএসএফ 2 জন বাংলাদেশ, ওইটা আমি আসতেছি। আপনি ওই যে একটু পর্যায়ে এই স্বাধীনতা দিবসে যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করলো, সেই স্বাধীনতা দিবসে আজকে আমাদের মানে নিরীহ 2 জন মানুষকে বর্ডারে লাশকে খুন করা হলো। এটা খুবই দুঃখজনক। এরই প্রতিবাদে আমি দেখেছি, আমার নিউজটি কভার করার কথা ছিল, কিন্তু আমার ব্যক্তিগত পারিবারিক অসুবিধার কারণে যে 21টি মানবাধিকার সংগঠন ভারতীয় হাই কমিশনের সামনে তারা ঘেরাও করেছে। তারা দাবি করেছে এই ধরনের লাশ বন্ধ করতে হবে, নাইলে তারা বাংলাদেশের মানুষ জেগে ওঠে। এতে কানেক্টেড হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার শহীদুল আলম বলেছেন, ভারত যেভাবে আমাদের সাধারণ মানুষের উপর আক্রমণ করতেছে, এটা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজের জন্য কাম্য হতে পারে না। এটা বন্ধ করা উচিত, নাইলে এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবে বলে তারা এই সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সেখানে কিন্তু যে আপনি বললেন যে 22টি সংগঠন তারা এই ঘেরাও কর্মসূচি পালন করেছেন, তারা বিভিন্ন দাবি দেওয়া সেখানে জানিয়েছে। শুধু যে সীমান্তে বাংলাদেশি হত্যা তা কিন্তু নয়, তারা একই সাথে রয়েছে যে অর্থনৈতিক যে আগ্রাসন বাংলাদেশের উপর চালানো হচ্ছে, রাজনৈতিক যে আগ্রাসন চালানো হচ্ছে এবং সাংস্কৃতিক যে আগ্রাসন চালানো হচ্ছে।
সেগুলোর বিরুদ্ধে সেগুলো কিন্তু বন্ধের তারা দাবি জানাচ্ছে এবং তাদের ভাষ্য, আন্দোলনকারীদের ভাষ্য যে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি ভারত যে হস্তক্ষেপ করছে এবং সরকারকে টিকিয়ে রাখা এবং সরকার বিভিন্ন সময়ের বক্তব্য কিন্তু সেটি পরিষ্কার হয়েছে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তিনি স্পষ্ট করে বলেছেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এছাড়াও যে বাইলেটারাল যে সম্পর্ক সেটি আমরা দেখছি না, বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে বাংলাদেশ কেবলমাত্র ভারতের স্বার্থই রক্ষা করে যাচ্ছে। যেটি আপনি প্রথমে বললেন যে বন্ধুপ্রতিম দেশ, বন্ধুপ্রতিম দেশের অর্থ হচ্ছে শুধু কি বাংলাদেশ ভারতকে দেবে কিংবা বন্ধুপ্রতিম মানে তারা সমান সমান হবে, তুমিও আমাকে দিবা আমিও তোমাকে দেব, এটা রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক সাধারণত এমন হয়ে থাকে। জি জি। কিন্তু সেটি তো আমরা দেখছি না। এই যে সমর্থন, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে এই যে ঘটনাগুলি ঘটছে, একটা দুটা ঘটনা প্রায় আমরা দেখছি আমাদের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে, সীমান্তে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এবং নদী, অভিন্ন নদীর পানি, সেগুলি নিয়ে সমস্যা রয়েছে। সেগুলি সরকার বলছে যে তাদের ভারতের সাথে সুসম্পর্ক রয়েছে, কিন্তু সুসম্পর্কের ভিত্তিতে এই দাবিগুলি কেন আদায় করতে পারছে না? আসলে একটি একটি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যতটুকু একটি কোনো দাবি দাবা আদায় করতে গেলে একটি সরকারের মানসিক যতটুকু স্ট্রেংথ থাকা দরকার, আমার মনে হয় সরকারের সদিচ্ছাই নাই, স্ট্রেংথটা নাই। দেখেন ভারত, আমাদের বাণিজ্য সম্পর্ক দেখেন, আমরা মানে ওয়ান সাইডেড হয়েছে। ভারতের সমস্ত পণ্যে বাংলাদেশের বাজার সয়লাভ, কিন্তু বাংলাদেশের কোনো পণ্য ভারতে যাইতে পারে না। বাংলাদেশের ইভেন কি পশ্চিমবঙ্গের বাঙালি এলাকায় বাংলাদেশের কোনো ভালো সাংস্কৃতিক নাটক বা অন্যান্য করলে তারা এতে বাধা দেয়। কিন্তু আপনার বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যত সিনেমা নাটক থেকে শুরু করে বাংলাদেশের ঘরে ঘরে তাদের বিভিন্নভাবে বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন যেটা বলে এই গোষ্ঠী সংগঠন থেকে তারা এই দাবিগুলো, যে তাদের দাবিগুলো যুক্তিসঙ্গত, আপনি কোনোভাবে তাদের দাবিগুলো এড়িয়ে দেওয়া যায় না। এবার বাণিজ্য বৈষম্য দেখেন, আমাদের ভারতের সরকার একটি তারা দাবি করার আগেই বাংলাদেশ সরকার বলে এটা আমরা দিয়ে দিব। এটা কি ধরনের সম্পর্ক? এটা কোনো একটা বন্ধুপ্রতিম রাষ্ট্র হতে পারে না। মনে হয় আমরা বাংলাদেশ সার্ভেন্ট আর তারা প্রভু, এরকম একটা আচরণ করেছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের মনে করে এই জিনিসগুলো পর্যালোচনা করা উচিত, দেখা উচিত কেন সরকার এরকম করছে, এবং এটা কোনোভাবে কাম্য হতে পারে না। সরকারকে আরও সচেতন হওয়া উচিত, যাতে ভারতীয় আগ্রাসন, বাণিজ্য বৈষম্য দূর করে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে সমতার ভিত্তিতে হয়। আমরা দেখছিলাম যে সংগঠনগুলি যেই দাবি দেওয়া করছিলেন পত্রিকাতেও এসেছে এবং আমি অনলাইন নিউজে দেখছিলাম যে তাদের মধ্যে একজন কিন্তু স্পষ্টভাবে বলেছে যে বিশেষ করে আপনি জানেন যে 2014 সালের যে নির্বাচন, তার আগে ভারতীয় যে পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর বাংলাদেশে এসেছিলেন এবং নির্বাচনকালীন তার সফর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল। এই যে আরেকটা দেশের নির্বাচনের সময় যে সমর্থন দেওয়া বা একটা দলকে সমর্থন করা, এটির কিন্তু জোর প্রতিবাদ তারা জানিয়েছে। এতে কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি ক্ষুণ্ণ হয়েছে বলে আপনি মনে করেন, কিংবা এই ধরনের রাজনৈতিক সরাসরি হস্তক্ষেপ একটি দলকে ক্ষমতা রাখার জন্য সেটি কতটুকু কাম্য? যেটা আমি একটু সম্ভার কর্মী হিসাবে কিছু সরাসরি বলতে পারি, কিন্তু তারা এই যে 21টি মানবাধিকার সংগঠন অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, তারা তো বলতেছেন এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এক আঘাত। এইসব করে যে বিশেষ করে নির্বাচনের সময় দেখেন সমস্ত বিশ্ব গণতান্ত্রিক দেশগুলো চাচ্ছিল বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন সকল দলের, কিন্তু শুধুমাত্র আমরা তো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের ভারতে যাওয়া, পররাষ্ট্রমন্ত্রী বাহিনীতে ভারতে যাওয়া এবং ভারতের পররাষ্ট্র সচিবের নির্বাচনকালীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে ভারতকে বলে এসেছে যে সরকারকে টিকে রাখতে। যে ওইটা বলতেছিলাম, ওই পররাষ্ট্রমন্ত্রীর কথা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একটা দেশের কতটুকু আমাদের নড়েবড়ে হলে আমরা বলতে পারি ভারতকে বলে এসেছি। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমরা লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের অর্জন করেছি, কিন্তু আমরা এভাবে যে একটি স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করে আমরা একটি দেশকে বলি আমরা ভারতকে বলে এসেছি স্বাধীন নির্বাচন। এটা কি ধরনের ব্যক্তি আর কি ধরনের সরকার, কি ধরনের মন্ত্রী, আমার বোধগম্য নয় ভাই। যে এই বিষয়ে আরেকটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এই যে 21টি সংগঠন ভারতীয় দূতাবাসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছে, ব্যাপারটা আসলে ঘরকে ঠিক না করে পরকে শায়েস্তা করার ব্যাপার হয়ে গেল না? কারণ আমরাই তো তাদেরকে সহযোগিতা করছি, বাংলাদেশের লোক বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে কি লাভ? তারা তো চাইবেই যে আরেকটা দেশকে নিয়ন্ত্রণ করতে। এরা তো এখন এই দেশে বসবাস করে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য টান আছে, জন্য তাদের আত্মীয় স্বজন অনেকে বাংলাদেশে থাকে। তারা যেহেতু বাংলাদেশে
যেতে পারবে না বা যাইতে পারতেছে না ব্রিটিশ নাগরিক, তারা তার মনে করে যদি একটু প্রেশার দিও ভারতের হাইকমিশনের সামনে গিয়ে একটু প্রেশার দিয়ে তাদের মনের শান্তিটা একটু মনের শান্তি মনের দুঃখটা একটু লাঘব করার জন্য। আসলে তো কিছু হবে না, যা একটু যাতে বিশ্ব এটা যেহেতু আমেরিকা যুক্তরাজ্য সারা বিশ্বের মধ্যে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি অন্যতম, এখানে বিভিন্ন মানবাধিকার সংগঠন কাজ করে, বিশ্ব মিডিয়ার নজর এই ভারতের বিশেষ করে এই রাজধানীর দিকে। এই জন্য মনে করি বিশ্ব মিডিয়া যদি একটু সচেতন হয়, নজর দেয়, তাহলে তাদের প্রচেষ্টা একটু হলেও সার্থক হবে। এই জন্যই মনে হয় তারা এটা করেছেন। একই ধরনের আরেকটি সংবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা পোস্ট। সেখানে তারা বলছে যে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। এটি গত সোমবারের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাসান 26 বছর বয়সী একজন যুবক, বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সোমবার 9টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এই যে একটার পর একটা আমরা ঘটনা দেখছি, কিন্তু বাংলাদেশের সরকার এই বিষয়টি নিয়ে কেন কোনো প্রতিবাদ জানাচ্ছে না? এই যে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতকে বলে এসেছি ক্ষমতায় বসানোর জন্য, মনে হয় এটার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি। না হলে তো একটার পর একটা স্বাধীনতা দিবসে, এরপরে গত সোমবার 26 বছর বয়স্ক একটি ছেলে হাসান নির্বিচারে কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করলো। এটা তো সরকারের এই জিনিসগুলোর প্রতিবাদ করা উচিত ছিল। আমরা তো স্পষ্টত দেখতে পাচ্ছি সরকার এই প্রতিবাদ করছে না। এটা আসলে একটি সরকার যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হয়, জনগণের ভোটে নির্বাচিত না হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, আমাদের কিছু করার থাকবে না। কিন্তু তারা তো অলরেডি বলেছে ভারতের সহযোগিতার দ্বারা ক্ষমতায় এসেছে, তাইলে আপনি কি করবেন? একই ধরনের আমরা জানি যে ভারত পাকিস্তান চিরশত্রু তারা। জি, এই ধরনের ঘটনা কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে আমরা দেখি না, কিংবা ভারত চীন সীমান্তে আমরা দেখি না। তাহলে বাংলাদেশ ভারত সীমান্তে ভারত কেন সেই আগ্রাসন হচ্ছে? প্রতিটা দেশের একটি আইন রয়েছে এবং আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের বিষয়ে একটি আইন রয়েছে। কেউ যদি অবৈধ কোনো কাজ করে থাকে, অন্যায় কোনো কাজ করে থাকে, তার বিরুদ্ধে বিচার হতে পারে। কিন্তু বিচারে গুলি করে হত্যা, এবং সেটি নিয়ে আমার দেশের একটি স্বাধীন সার্বভৌম দেশের একটা অনেক বড় একটা জায়গা হচ্ছে সীমান্ত। সার্বভৌমতার অন্যতম একটি চিহ্ন হচ্ছে সীমান্ত, একটা স্বাধীন দেশের সীমান্ত। সেই সীমান্ত বারবার অতিক্রান্ত করছে এবং ভিতরে এসে তারা গুলি করে বাংলাদেশকে মেরে ফেলছে। কিন্তু সরকার একেবারেই মুখে কুলু পেটে বসে রয়েছে। এটি কিভাবে মানা যায়? এটা তো আসলে আপনার একটা লোক যদি বাংলাদেশের কোনো লোক যদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে বা কোনো অন্যায় কাজ করে, তার আইনের দুইটি দেশের এটা সীমান্ত ব্যবস্থাপনা একটা আইন আছে, আইনের মাধ্যমে তার বিচার হবে। কিন্তু কোনোভাবেই তো একটা মানুষকে মার্ডারের মানে হত্যার আপনাকে তাদেরকে তো দেওয়া পারমিশন কেউ দেয় নাই। কিন্তু ওই যে সরকার যদি একটু শক্তিশালী থাকতো, ঠিকমতো প্রতিবাদ করতে পারতো। যেহেতু আপনি বলতেছেন ইন্ডিয়ার বর্ডারে, আমরা তো দেখতে ইন্ডিয়ার ও যে পাকিস্তান বর্ডারে সীমান্ত, এরা শক্তিশালী, এরা সাথে সাথে একটা হইলে তারা দুইটা করে ফেলে। এই জন্য তাদের করতে পারে। আমরা দুর্বল, আমাদের পররাষ্ট্রনীতিতে দুর্বলতার কারণে আমরা যাতে প্রতিবাদ করি না, এই কারণে যোগ করি নেপাল সীমান্ত আমরা এমনটি ঘটতে দেখি না। আমরা তো দেখতেছি না, আমরা তো কোনো সময় শুনি না নেপাল সীমান্তেই হত্যাকাণ্ড। কেন শুধু আমাদের বাংলাদেশি সীমান্ত, ভারত আর বাংলাদেশি সীমান্ত এরকম হয়? আমরা ঠিকমতো যদি প্রতিবাদ করতে পারতাম, সরকারকে যথোপযুক্ত তাদের হাইকমিশনকে, ভারতীয় হাইকমিশনার ডেকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলতে বলতাম তুমি এটা কেন করেছো, একদিনের মধ্যে জবাব দাও। এটা করা হয় সাধারণত। এরকম কোনো ঘটনা ঘটলে পররাষ্ট্রনীতিতে একটা কথা আছে, তাদের ওই বাংলাদেশে অবস্থানরত ভারতীয় হাইকমিশনারকে ডেকে। আমরা তো এটাও দেখি না। আপনি দেখেছেন? আমি কোনো সংবাদপত্রে দেখি না। বাংলাদেশের মন্ত্রীরা ভারতের পক্ষে সাফাই গাইছে যে বাংলাদেশের জনগণই সেখানে দোষী। এটা খুবই দুঃখজনক। হলে তার বিচার হতে পারে। আমার কথা দোষী, আমি তো আগেই বলেছি আপনাকে, আমরা একটা মানুষ, কোনো জনগণ যদি দোষ করে থাকে, তাদের দেশের রাষ্ট্রীয় আইনে বিচার হোক। যদি কোর্টে গিয়ে তার ফাঁসি হয়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নির্বিচারে ভারতীয় বাহিনী নির্বাচনে, এটা সীমান্ত ব্যবস্থাপনার খুবই বাজে লক্ষণ। এবং আমাদের আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব যে কীভাবে আমরা বলতেছি, বিভিন্ন মানবাধিকার সংগঠন বলতেছে অক্ষুণ্ণ আছে কিনা, এটা আমার আসলে এখানে প্রশ্ন আমার মনে জাগ্রত হচ্ছে। অনেক ধন্যবাদ কাইম ভাই। আমরা চলে যাচ্ছি এখন, যদিও আমরা বাংলা পোস্টের একটি সংবাদ সম্পূরক হিসেবেই আমরা এখন আলোচনা করে নিলাম।
আমরা এখন চলে যাচ্ছি যুক্তরাজ্য থেকে প্রকাশিত জনমত পত্রিকার একটি সংবাদের একটি শিরোনাম প্রথমে আমরা পর্দায় দেখব, তারপর সেটি নিয়ে আমরা আমাদের বিশিষ্ট আলোচক কাইয়ুম ভাইয়ের সাথে আলোচনা করব বিষয়টি নিয়ে। ইরানের উপর ব্রিটেন আমেরিকার নতুন নিষেধাজ্ঞা। ইহুদিবাদী ইসরায়েলের প্রধান মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইরানের উপর ফের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ইরানের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশ দুটি। খবর পলিটিকো ইইউ এবং আল জাজিরার। আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন কাইয়ুম ভাই, আপনি বিশিষ্ট একজন সাংবাদিক, আপনি শুধু বিভিন্ন এবং আন্তর্জাতিক সংবাদগুলো আপনি বিভিন্ন সময় কভার করে থাকেন এবং এটি খুব বার্নিং ইস্যু, সারা বিশ্বজুড়েই সেটি আলোচিত হচ্ছে। দীর্ঘদিন যাবত গাজায় কিন্তু ইসরায়েল একেবারে নিয়ম বহির্ভূতভাবে উপর্যুপরিভাবে হামলা চালাচ্ছে। সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত 35,000 উপর এবং অসমর্থিত বিভিন্ন সূত্রে আরও পাওয়া গেছে যে সেখানে প্রায় আপনার 40,000 উপর মানুষকে হত্যা করা হয়েছে, এর অধিকাংশ নারী এবং শিশু। এবং এত অধিক সংখ্যক হত্যা করার পরও ইসরায়েলের বিরুদ্ধে আমরা দেখি না কোনো ধরনের প্রতিবাদ জানাতে, বিশেষ করে বিশ্ববিবেক, ইইউ কিংবা আমরা ইউএন, জাতিসংঘ বা অন্যান্য যারা রয়েছে তার মিত্র দেশ আমেরিকা কিংবা ইউরোপের অন্যান্য দেশ, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথাই বলে না, প্রতিক্রিয়া ব্যবস্থা নেওয়া তো অনেক পরের কথা। কিন্তু ইরান যখন তারপর ইরানের কনসুলেটে হামলা করার পর ইরান যখন তার প্রতিক্রিয়া জানালো, তারপরে আমরা দেখলাম যে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এই যে আন্তর্জাতিক রাজনীতির এই সমীকরণটাকে আপনি কিভাবে মেলাবেন? আসলে সমস্ত বিশ্ব যারা বিবেকবান মানুষ, মানবাধিকার করেন বিবেকবান মানুষ, এই যে গাজার উপরে ইসরায়েলের অমানবিক এবং বিশেষ করে নারী এবং শিশুদের, নিরীহ নারী এবং শিশুদের হসপিটালে পর্যন্ত হামলা করে আহত করছে, নিহত করছে, সারা বিশ্বের বিবেকবান মানুষ একটি প্রতিবাদ করছে। এই ব্রিটেনেরও আপনি দেখেছেন হাজার হাজার মানুষ প্রতি শনিবারে, লক্ষ লক্ষ মানুষ প্রতি শনিবারে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ জানাচ্ছে এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে। এবং এই দেখেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এই ঋষি সুনাক, ব্রিটেনের 4 জন মানুষ ইসরায়েলি বা তাদের ওইখানে কাজ করে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছে, তাদের বিরুদ্ধে শুধু একটা প্রতিবাদ জানায়। কিন্তু যে আমাদের এই গাজার হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ, নিরীহ নারী পুরুষ আক্রমণ করছে, নিহত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায় না। সেই সুবাদে আসি আমরা ইরানের কথা, তাদের কনসুলেটে হামলার প্রতিবাদে ইরান স্বভাবত কারণেই তারা ইসরায়েলে হামলা চেয়েছে। কিন্তু তারা তো ইসরায়েলের মিত্র আমেরিকা, লন্ডন, জর্দানও এদিকে যোগ দিয়েছে, ফ্রান্সও যোগ দিয়েছে। তারা এইটার প্রতিবাদ জানিয়ে তারা বাণিজ্য নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা, আরও কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছে। এটা খুবই দুঃখজনক। একটি দেশের তার কনসুলেটে হামলা হয়েছে, ইরান তো তার আত্মরক্ষার সমর্থনে একটা করেছে। কিন্তু তোমরা এটা না করে একটি অন্যায়ের পক্ষ নিয়ে তোমরা যে ইরানের বিপক্ষে গিয়ে তোমরা আক্রমণ করতেছো, এটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বিশ্ব বিবেক এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। এ ধরনের যুদ্ধ বন্ধ, আমরা মনে করি এই আমাদের যুক্তরাজ্যের মতো একটি দেশকে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিন প্রতি শনিবারে প্রতিবাদ করে বলছে অ্যাটলিস্ট এই যে ইসরায়েলের গাজার উপর আক্রমণটা, যুদ্ধ বন্ধ করা। আর তো তারা কোনো দাবি করছে না, যুদ্ধটা বন্ধ করার কোনো তারা করছে না। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মনে করে এই মানুষের আবেগকে কাজে লেগে আবার ক্ষমতায় যেতে চায় কনজারভেটিভ পার্টি। কিন্তু এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় বিশ্ব বিবেককে এগিয়ে আসা উচিত এবং যত সব অন্যায় অত্যাচার হচ্ছে ইরান সহ গাজার যুদ্ধ বন্ধ করা অতি জরুরি। তো একটা বিষয়, যে ইরান যখন পাল্টা ইসরায়েলের উপর হামলা করলো, তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েল যে নির্বিচারে গাজার উপর আক্রমণ করছিল একের পর এক, তারা কিন্তু বেশ কিছুদিন 7-8 দিন, আমরা আজকে একটা নিউজে দেখলাম যে তারা আবার ফের হামলা চালিয়েছে। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু এই হামলা বন্ধ ছিল। এটি কি ইরানের এই আক্রমণ, ইসরায়েলের উপর আক্রমণ কি গাজাবাসীর জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিল? এটি একটি বিষয়। আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আমেরিকা কিন্তু বিশেষ করে পশ্চিম তীরে ইসরায়েলের যে বর্বরতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, নিষেধাজ্ঞা এখনও আরোপ করেনি, নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, এমন একটি খবর কিন্তু বিভিন্ন সূত্র থেকে প্রকাশিত হচ্ছে।
এই খবরগুলো সূত্র থেকে প্রকাশিত, যখন ইমপ্লিমেন্টেশন যখন শুরু হবে তখন বুঝবো আসলে কিছুটা কার্যকর হচ্ছে। কিন্তু ইমপ্লিমেন্টেশন না হইলে তারা তো মুখে একটা বলে, আপনি জানেন, মুখে একটা বলে অন্তরে আরেকটা তারা পোষণ করে। এটা তো তাদের ডুয়েল চরিত্র আমরা প্রকাশ করি। যদি এইটাই মনে হয় যে আপনি যেটা বললেন গাজার জন্য এটা সুখবর, যদি ভবিষ্যৎ কর্মে বলে দিবে এটা সুখবর না দুঃসংবাদ। আর ইসরায়েল আমেরিকা যে বর্ডারে ইসরায়েলের বর্ডারে যে যে সৈন্য যেটা পায় তারা শুরু করেছে, যদি তারা কাজে প্রমাণ করতে তাহলে বুঝবো তারা ঠিক কাজ করেছে, নাইলে তো এটা তার কথার কথা ফুলঝুরি থেকে যাবে না। একটা বিষয় যে সারা বিশ্ব মনে করতো যে ইসরায়েল এরকম নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে আছে যে ইসরায়েলে কারো আক্রমণ করা সম্ভব না, কিন্তু এই ইরানের আক্রমণের ফলে ইসরায়েলের সেই সমস্ত সুরক্ষা কবচ কিংবা যেই একটা শক্তিশালী মনোভাব ছিল সেটি অনেকটা চুপসে গেল না? অবশ্যই চুপসে গেল। এটা আসলে একটা কথা আছে, অত্যাচারী চিরকালই বীর। বিশ্বের যত শক্তিশালী মানুষ দেশ অত্যাচার করে এরা সময় ভীরু থাকে। আসলে ইসরায়েল ইরানের এই আক্রমণের মধ্য দিয়ে প্রমাণ হলো আসলে ইসরায়েল তারা মুখে শক্তিশালী বলতেছে, মানে বিশ্ব শক্তিকে তারা হুমকি দিয়ে রাখতেছে। আসলে তাদের উপরে আক্রমণ হইতে পারে, এটা ইরানের হামলার মধ্যে দিয়ে প্রমাণ হলো আজকে। কিন্তু এই ইরানের আক্রমণের সবচেয়ে উল্লেখযোগ্য যেই বিষয়টি আমার কাছে পরিলক্ষিত হয়, ইরান কিন্তু প্রায় অনেক দিন আগে থেকে ঘোষণা দিয়ে তারা আক্রমণ করবে, তারা ঘোষণা দিয়েছে প্রথমত। তারপর তারা নির্দিষ্ট দিনে ঘোষণা দিয়ে আক্রমণ চালিয়েছে এবং তারা সুনির্দিষ্টভাবে আক্রমণ চালাচ্ছে। যেই এয়ারপোর্ট থেকে, বিমান ঘাঁটি থেকে ইরানের কনসুলেটের উপর আক্রমণ চালানো হয়েছে, তারা কিন্তু সেই বিমান ঘাঁটিতেই এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই তারা হামলা করতে সক্ষম হয়েছে। যদিও ইসরায়েল অস্বীকার করেছে যে লক্ষ্য ভেদ করতে তারা সক্ষম হয়নি, কিন্তু পরবর্তী বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে যে তারা সেইখানে, বিশেষ করে যেই রুম থেকে বা যেখান থেকে ইরানের উপর হামলা পরিচালনা, ইরানি কনসুলেটের উপর হামলা পরিচালনা করা হয়েছিল, সেখানেই তারা হামলা চালাতে সক্ষম হয়েছে। এটি কি যে ইসরায়েলের যেই ভাব বা বীর দর্প সেটি অনেকটা কি চুপসে গেল এবং এটি নেতানিয়াহু প্রশাসনের উপর বিরাট একটা চাপ হয়ে দেখা দিচ্ছে না? অবশ্যই নেতানিয়াহু প্রশাসনের, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসনের উপর এটা অবশ্যই একটা চাপ হলো। তার আসলে তাইলে তার যে ডিফেন্স এবং পররাষ্ট্রনীতি যে তার দুর্বল, এইটা ইরানের এই আক্রমণের মধ্যে প্রমাণ হলো। যেহেতু অনেক দিন আগ থেকে ইরান বলতেছে তারা আক্রমণ করে স্পেসিফিক ডেট দিয়ে, যদি তারা শক্তিশালী ডিফেন্স থাকতো এবং পররাষ্ট্রনীতি থাকতো তাহলে এটা নেগোসিয়েশনে আসা যেত, বা কী কারণে হচ্ছে তারা না করে। এটা তাদের আসলে নেতানিয়াহু প্রশাসনের একটা দুর্বলতা এখানে প্রকাশ পেল। অবশ্যই এখানে দুর্বলতা, এটা আস্তে আস্তে, এটা তো শুরু হলো, আরও সামনে আরও আপনি অনেক কিছু দেখতে পারবেন, আমরা তো বলতে পারবো না। এটা আস্তে আস্তে শুরু হলো, এটা ছিদ্র শুরু হয়ে গেলে আস্তে আস্তে সাগর হয়ে যায়, সেরকম হলো আমার মনে হয় এটা। কিন্তু এই যে গাজার সাধারণ জনসাধারণের উপর উপর্যুপরি আক্রমণ এবং হাজার হাজার বিশেষত নারী এবং শিশুদের হত্যা, এই হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে ইসরায়েল কি অর্জন করতে পারলো? আসলে এটা তো অনেক, এটা যে যদিও এই যুদ্ধে ইসরায়েল বলছে যে তাদের মূল লক্ষ্য হচ্ছে হামাসকে নির্মূল করা, কিন্তু গতকালকেও দেখলাম যে হামাস তাদের একটি আর্মি কনভয়ের উপর আক্রমণ চালিয়েছে এবং সেখানে বেশ কিছু আর্মি সদস্য তারা আহত হয়েছে বলেই আমরা জেনেছি। অসমর্থিত সূত্রে জানা গেছে নিহত হয়েছে। হামাসের আসলে তারা তো বলতে হামাস, তারা বলতেছে হামাসকে নিয়ন্ত্রণ করা। হামাসের নিয়ন্ত্রণ করা মানে কি সাধারণ জনগণকে, প্রত্যেকে হসপিটালে গিয়ে, বাড়িঘরে গিয়ে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে আক্রমণ করবে? আসলে এটা ওই যে হাসপাতাল, স্কুল, মসজিদ, মাদ্রাসা সব কিছু। আসলে ওই যে আমাদের যারা এরা শান্তি, এরা কি বলবো আপনাকে, মানে এদের বিবেক কোন জায়গায় গেছে আমি বুঝতে পারতেছি না। এই যে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে যুদ্ধনীতির যে আন্তর্জাতিক যুদ্ধনীতির একের পর এক তারা লঙ্ঘন করলেও কোনো জায়গা থেকে আমরা দেখছি না কেউ প্রশ্ন তুলছে যে কেন এটি করা হচ্ছে। হচ্ছে বিশ্বের বিবেক, বিশ্বের মোড়ল যারা নেতৃত্ব দিচ্ছে, আমেরিকা, লন্ডন, এদের অন্যায়ের প্রস্তুতি দিচ্ছে। আসলে ওই যে আমাদের, তারা বলে তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই, কোন ইজম নাই, কিন্তু ওই যে বিশেষ করে মুসলমান অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আমার মনে হয় তারা এইসব করছে। এটা মুসলমান নিধনের একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা বলতেছে তাদের এইটা সেটা। আসলে তাদের মূল লক্ষ্যই আমাদের মুসলমানকে নিধন করা। জি, অনেক ধন্যবাদ কাইয়ুম ভাই। আমরা পরবর্তী যে সংবাদ শিরোনামটি রয়েছে পত্রিকার, সেটি আমরা পর্দায় দেখে কাইয়ুম ভাইয়ের কাছে আমরা আলোচনায়
ফিরব। প্রথমে আমরা দেখে নিতে চাই পত্রিকার শিরোনামটি কি রয়েছে। পত্রিকার শিরোনাম, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ। 4 এপ্রিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এর প্রাক্তন সভাপতি ও বর্তমান সদস্য মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ। আওয়ামী লীগ ও বিএনপির শ্রেণী চরিত্রের আজ আর মৌলিক কোনো পার্থক্য নেই। দুটি দলই আজ লুটেরা এবং ধনী বণিক শ্রেণীর দলে পরিণত হয়েছে। এই সংবাদটির সূত্রেই বলতে চাই, এই যে সিপিবি বলছে যে মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং সম্ভাবনা, মুক্তিযুদ্ধের আপনি জানেন যে প্রধান তিনটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই তিনটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়েই তো বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছিল। আজকে স্বাধীনতার এত বছর পরে এসে 50 বছর পরে এসে 50 বছর পরেও কি আমরা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এগুলি কি বাংলাদেশে প্রতিষ্ঠা করা সক্ষম হয়েছে বা বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠা করতে পেরেছে? এগুলো তো আমরা স্বপ্ন নিয়ে না যে আমরা মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, অর্থনীতি মুক্তি, সাম্য নিয়ে মানবাধিকার, যেটাকে ইয়ে করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, কিন্তু স্বাধীনতার আজকে 55 বছর প্রায় হয়ে গেছে, কিন্তু এগুলা কোথায় আমরা দেখতে পাচ্ছি আজকে সাম্য, ন্যায় বিচার? মাত্র এর জন্যই তো উনি তো এই মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের সিপিপির কোন কমিউনিস্ট পার্টির উনি সাধারণ সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের মানে বাম রাজনৈতিক দল নেতাদের মধ্যে উনি অন্যতম। কিন্তু উনি যেটা বলেছেন আসলে ওনার কথা তো আসলে সঠিক, যে উদ্দেশ্য নিয়ে, আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ আজকে এত বছর পরে আমরা মানুষকে এভাবেই মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার আজকে ধুলায় বলুণ্ঠিত হচ্ছে। কোনো ন্যায় বিচার, আইনের শাসন আজকে বাংলাদেশে বলুণ্ঠিত। আজকে কোন জায়গায় আপনি যে জায়গায় যান, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যে জায়গায় যান, আপনি একটা অফিস আদালতে গেলে, একটা ইউনিয়ন অফিস থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, শিক্ষা অফিস থেকে শুরু করে, আপনি জানেন প্রধান বিচারালয়ের অবস্থা কী। যে বিচারালয়ের জন্য বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সিনহা সাহেবকে বাংলাদেশ থেকে চলে যেতে হলো, এর কাহিনী অনেক কাহিনী আপনি জানেন। কিন্তু বিচার ব্যবস্থায় আজকে যে একটি রাষ্ট্রের সবচেয়ে সেফ জায়গাকে বলা হয় বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা যখন যাওয়ার কোনো জায়গা থাকে না, সেখানে তার সর্বশেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। সেই বিচার বিভাগের আজকে কি অবস্থা বুঝছেন আপনি? তো আমরা তো অনেক কিছু বলতে পারি না, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বলা যায় না। সারা অঙ্গে ব্যথা, আপনার ঔষধ দিবেন কোথা? এই অবস্থা হয়ে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের জনগণকেও, শুধু খালি দলগুলাকে এগিয়ে, জনগণকে সচেতনতা জনগণ মাঠে নামতে হবে। সরকারকে বলতে হবে আঙ্গুল দিয়ে, এই মানবাধিকার হচ্ছে না, এইখানে দুর্নীতি হচ্ছে। জনগণ যদি যতক্ষণ পর্যন্ত নেমে না আসে, শুধু বিরোধী দলের একার দায়িত্ব না, জনগণ যদি নেমে না আসে, এই সরকার তো শুধু কোনো বিরোধী দল নাই। একটি দেশে আপনি জানেন, একটি দেশে যদি একটি শক্তিশালী বিরোধী দল হয়, ছায়া মন্ত্রিসভা, সরকারের একটু নজর থাকে। কিন্তু যে দেশে কোনো বিরোধী দল নাই, সরকারি বিরোধী দল সব কিছু করতেছে, তার কোনো জবাবদিহিতা নাই। সরকার কার কাছে জবাবদিহিতা করবে? কিন্তু আমরা তো সরকার, বিশেষ করে সরকারের মুখ থেকে তারা প্রতিনিয়তই আমরা শুনি মুক্তিযুদ্ধের কথা, তারা তো প্রতিনিয়তই উচ্চারিত করছে, কথা শুরুই হয় তাদের মুক্তিযুদ্ধ দিয়ে। কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা জি বলতে বলতে তারা একেবারে মুক্তিযুদ্ধের চেতনাকে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে? আমরা তো সাধারণ মানুষ, প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সাথে কানেক্ট আছি, অনলাইনে কানেক্ট আছি। মানুষ আমাদের সাথে এমনি তো মিডিয়ায় কথা, সরাসরি কথা বলতে চায় না, কিন্তু পার্সোনালি আমাদের সাথে বড় বড় রাজনীতিবিদ, সাংবাদিক, সর্বশ্রেণী মানুষের সাথে প্রতিনিয়ত কথা হয়। তারা তো আমাদের কাছে বলতেছে বাংলাদেশে কোন জায়গায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে। শুধু সরকারি দলের কোনো পেট পড়ছে, কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নতি হচ্ছে না। সাধারণ মানুষ যে গরিবই থাকছে, আর বড় লোক যারা ধনিক শ্রেণী ধনিকে হচ্ছে। এইটাই মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব ঠিকই বলেছেন। আসলে ধনী হচ্ছে, গরিব হচ্ছে। তাহলে কি আপনি বলতে চান যে সরকার যে বারবার বলছে তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে এগিয়ে যাচ্ছে, তার কতটুকু সক্ষম হয়েছে বলে আপনি মনে করেন?
এটা আপনি দেখতে যদি পাচ্ছেন, আপনি আপনার চোখের নিশ্চয়ই মুখে। বললেন যে বিশেষত তিনটা যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই তিনটার উপরে যদি আপনি বেস করে বলেন যে কোথায় কোথায় তারা সক্ষম হয়েছে, অথচ তারা শুরু হয় মুক্তিযুদ্ধের কথা বলে শেষ করে মুক্তিযুদ্ধের কথা বলে। সাম্য তো একটা দেশের সামগ্রিক একটা সকল রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে, সরকার বিরোধী মোটামুটি একটু পারস্পরিক আদান প্রদানে একটু যোগাযোগ, একটি দেশ আপনার সাম্য কোন জায়গায় আসলো? সাম্য তো হবে আপনার আমার মধ্যে বন্ধুত্ব, আপনার কিছুটা পার্থক্য থাকলে একটু বন্ধুত্ব, কিন্তু বাংলাদেশে সাম্যের কোনো স্পেস রাখা হয় নাই তো। সাম্য কোন জায়গায় আসবে? একটা বিরোধী দল না থাকলে সাম্য কোন জায়গায় আসবে? মানবিক মানবিক মর্যাদাবোধ দেখতে পাচ্ছেন, মানবিক মর্যাদাবোধ যদি থাকলেও সীমান্তে এরকম হত্যা হতো না। আর ন্যায় বিচারের কথা আমরা তো একটু আগে আলাপ করলাম। ন্যায় বিচার বাংলাদেশে আমরা মানুষ কোন জায়গায় যাবে? মানুষ তো মানে বিচার না পেয়ে অনেকে জায়গা জমি সব কিছু বিক্রি করে ন্যায় বিচারের জন্য কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে অনেকের মানুষ সারা জীবন মানুষের জীবন যাচ্ছে। কত মানুষের যে এরকম, এটা মিডিয়া আসে না, বুঝছেন না? অনেক সময় মিডিয়া আসে না, কিন্তু আমরা তো দেখতে পাই অনেক সময় পার্সোনালি আমাদের সাথে অনেকের সাথে পার্সোনাল কথা হয়, মানুষের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমরা মনে করি এই 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 ব্যবস্থা থেকে জনগণ যতক্ষণ পর্যন্ত শক্তিশালী হবে না, জনগণ সোচ্চার হবে না, ততক্ষণ পর্যন্ত সাম্য ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়া আমার মনে হয় কতটুকু হবে আমার বুঝতে পারতেছি না। আমার এই সাধারণ ন্যায় বিচারের বোধগম্য ক্ষেত্রে হচ্ছে আপনি না। নিশ্চয়ই কাইম ভাই অবগত রয়েছেন, যাকে আইন বিভাগ, অর্থাৎ আইন বিভাগ কিন্তু এখন তারা এটাকে আইন সংশোধন করে, বিশেষ করে এই সরকার গতবারের আগের বার ক্ষমতা থাকাকালীন সময়ে তারা কিন্তু আইন সংশোধন করে, এটা আগে ছিল জুডিশিয়ারি কাউন্সিলের আন্ডারে, সেখান থেকে তারা কিন্তু একটি অর্থাৎ আইন মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছেন, অর্থাৎ প্রধান বিচারপতি বা বিচারপতি যারা রয়েছেন তারা এখন শুধুমাত্র আইনমন্ত্রীর আন্ডারে কাজ করেন। সেইখানে কতটুকুভাবে নিরপেক্ষভাবে তাদের বিচার কার্যক্রম তারা পরিচালিত করতে পারেন বলে আপনার কাছে মনে হয়? আমরা একইভাবে দেখছি যে বিচারপতিরা বিভিন্ন সভা সমাবেশে তারা কিন্তু একেবারে রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলছেন। সেই ক্ষেত্রে ওই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাংবিধান এই জন্যই তো আমি একটু আগে বললাম, সাবেক জাজ মাজদার হোসেন মামলার একটি রায়ে বাংলাদেশের সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল, কিন্তু ইদানিংকালে গত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি আবার বিচার বিভাগকে আগে আইন মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্যই তো বাংলাদেশের মানুষের আইন মন্ত্রণালয় হলো সরকার, আইন মন্ত্রণালয়কে প্রধানকে মন্ত্রী কোন দলের একটি দলের রাজনৈতিক দলের প্রধান দল। স্বাভাবিকভাবে আইন মন্ত্রণালয়ের আন্ডারে যদি বিচার বিভাগকে নিয়ে যাওয়া হয় তাহলে বিচার বিভাগের নিরপেক্ষতা কোন জায়গায় থাকবে? যদি তাদের একজন আইনমন্ত্রীর আন্ডারে বিচারপতিরা থাকেন, প্রধান বিচারপতি, তাদের কোনো কারণে ছুটি নিতে হয়, তাহলে তারা নিরপেক্ষভাবে ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে না। এই জন্যই তো বাংলাদেশের ন্যায় বিচারটা দৃঢ়লয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না, মানুষের বিচার পাচ্ছে না। আমরা দেখছি যে প্রধান বিচারপতি যখন আমেরিকা সফরে যাচ্ছেন তখন একটি রাজনৈতিক দলের সভাপতি এবং রাজনৈতিক দলের কর্মীরা তাকে রিসিভ করছেন, তাকে অভ্যর্থনা দিচ্ছেন। আসলে প্রধান বিচারপতির তো এমন একটা প্রতিষ্ঠানে তিনি রয়েছেন, তিনি সবকিছুর ঊর্ধ্বে থাকার কথা, কিন্তু সেখানে যখন একটা রাজনৈতিক দল তাকে সম্বর্ধনা দেয় এবং সেখানে তিনি উপস্থিত থাকেন, এইটা একটা দেশের জন্য কতটুকু লজ্জাকর, এবং একটা প্রধান বিচারপতি এবং বিচারপতিদের জন্য কতটুকু লজ্জাকর? একটি শেষ এই যে এটা খুবই দুঃখজনক। বিচারপতিদের মনে রাখা উচিত এই বিচার শেষ বিচার নয়। তারা যে বিচার করতেছেন দুনিয়ার বিচার, এই বিচারের জন্য তাদের একদিন উপরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা যদি এইটাকে মনে রাখেন, বুঝছেন, এবং সংবিধানে তাদের তো সংবিধানে পূর্ণ দেওয়া আছে, কিন্তু তারা যদি তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য, ফায়দা হাসিলের জন্য যদি ন্যায় বিচার থেকে, আমি তো আর কিছু বলতে পারবো না। এখন তো আমি আগেই বলেছি আমার সারা অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, প্রতিটা সেক্টরে তারা যদি তাদের বিবেককে বলেন আমি কি করতেছি, আমার যে ধর্মের হন উনি এই উপরের বিচারের কাছে আমরা একদিন দাঁড়াতে হবে, তাহলে তাদের ন্যায় বিচার করা উচিত, নাইলে তো পরকালে তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাইম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পরবর্তী আগামী সপ্তাহের দ্য প্রেস অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।